গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা অনুষ্ঠানটি আজকে আমরা মূলত কাব্যজগতেই বিচরণ করব। যদিও আজকে আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তারা কবিতা ছাড়াও সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিচরণ করেন, তবু আজকে শুধুমাত্র কবিতা। আমার বাঁদিকে মানিক দে। মানিক দেকে আপনারা প্রত্যেকেই চেনেন, আমাদের চ্যানেলের নিয়মিত মুখ। এবং মানিকদের পাশে রয়েছেন কবি, গল্পকার, ঔপন্যাসিক সবিতা বেগম। সবিতা বেগমের পাশে রয়েছেন নাট্যকার, পরিচালক ও কবি জয়ন্ত রসিক। তবে প্রথমেই আপনাদের বলে নিয়েছি যে আজকে আমরা মূলত থাকব কাব্য নিয়ে, কাব্য চর্চা। তা প্রথমেই আমরা কবি মানিকদের কণ্ঠে একটি কবিতা দিয়ে শুরু করি। যেহেতু আমরা মূলত যারা কবিতা লিখি, আমরা সব ধরনের কবিতাই লিখি। আর এটা যেহেতু নেতাজির জন্ম মাস, এই মাসেই তিনি জন্মেছিলেন উড়িষ্যার কটক শহরে, তাই নেতাজিকে নেতাজিকে উপলক্ষ করে আমি একটি কবিতা পড়ছি। কবিতাটির শিরোনাম তোমার নামে। ভেগ ধরেছি তোমার নামে ও নেতাজি, নীতি আর আদর্শ সব দিচ্ছি বেচে প্রতিদিনই। ভোট বাজারে তুমি আছো, বিক্রি করি তোমার বাণী, স্বপ্ন তোমার সোনার ভারত ও নেতাজি। মির্জাফরি বাহুবলী, তুমি আমি ক্ষুদ্র প্রাণী, টাকার গন্ধ পেলে কি আর ঠিক রাখা যায় ক্ষুদ্র মাথা। নীতি আর আদর্শ সব রোজই বেচি সস্তা দামে, গরুর হাটে সস্তা দামে, সস্তা দামে ও নেতাজি। রাজনীতিতে নীতিবালাই, যত পারো বেচো মাথা, ভোট পোকারা ভেগধারী তাই তোমার নামে খুন করে রোজ দেশের মানুষ, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী। ভেগধারীরা তোমার নামে প্রতিদিনই ও নেতাজি। রক্ত দিয়ে আনলে যে দেশ, ভণ্ডরা রোজ বেচছে তাকে প্রতিদিনই সস্তা দামে তোমার নামে। তোমার আমার সব অধিকার বেচছে ওরা প্রতিদিনই সস্তা দামে ও নেতাজি তোমার নামে। মির্জাফর আর গদ্দারেরা হচ্ছে ভারী প্রতিদিনই, জয়ধ্বনি দেয় তোমার নামে ভেগধারী সব। সময় হলো হটাও এদের এদেশ থেকে, বঙ্গে তোমার প্রদীপ নেবে জ্বালাও তুমি। তুমিই পারো ধরতে চাবুক ওদের পিঠে, চালাও চাবুক, চালাও চাবুক ও নেতাজি। প্রয়াত কবি ও আবৃত্তিকার নীলাদ্রি শেখর বসু একটি কবিতায় লিখেছিলেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু ভরা রঙ্গে, চার নীতি দেখাতে পারো যাব তোমার সঙ্গে। দুর্নীতি আজ মুখ ঢেকেছে সুনীতির ওই মুখোশ পরে, ন্যায় নীতি আজ চলছে দেশে রাজনীতির ওই ধ্বজা ধরে। ইতর বিশেষ কি আর তফাৎ, ন্যায় নীতি আর রাজনীতি, ওই ন্যায় নীতিটাই রাজনীতি হয় মিশে গেলে দুর্নীতি। মানিকদার কবিতা শুনতে শুনতে নীলাদ্রি শেখর বসুর এই লাইনগুলো মনে পড়ছিল। একটা বিষয় হচ্ছে যে আজকে যেটা এটা সত্যি বাস্তব, আমাদের অনুষ্ঠান আজকের ভাবনা, এখান থেকে অনেক কিছুই ভাবনা চিন্তার প্রতিফলন সমাজে ঘটে এবং আমরা বাস্তবভাবে একটু চাচা ছোলা কথায় বিশ্বাসী। তো সেই অর্থে যদি বলা যায়
শুধু নেতাজি কেন, রবীন্দ্রনাথকে নিয়েও ভোট বাজারে বেশ সরগরম হাওয়া চলছে। অর্থাৎ সারা জীবন রবীন্দ্রনাথ পড়লাম কিনা জানি না, বা নেতাজিকে নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেছি কিনা জানি না, নেতাজি তার প্রাপ্য গুরুত্ব বা মর্যাদা ভারতবর্ষে পেলেন কিনা জানি না, কিন্তু ভোটের বাজারে এদেরকে লাগে। যাই হোক, সেটা খুব বাস্তবোচিত লেখা। মানিকদা বরাবরই একটু তীক্ষ্ণ ধারালো ভাষায় এই আক্রমণগুলো সানিয়ে থাকে, কিন্তু বাস্তব প্রতিচ্ছবি এখন কি, সেই পিঠে বেঁধেছি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। সুতরাং এখানে তো আর কিছু করার নেই। যাক, আমরা এবার সবিতা বেগমের কণ্ঠে তার নিজস্ব কবিতায় আসব। নমস্কার, তাপসবাবুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেখা কবিতা পাঠ করছি। শেষ নবাবের শিওরে। এক বুক অভিমান আর বিশ্বাসঘাতকের ছুরি বুকে নিয়ে দাদুর পাশে শুয়ে আছো বাংলার শেষ নবাব। গাইডের চোখে চিনে নেওয়া খোশবাগে সিমেন্টে বাঁধানো অতি তুচ্ছ তোমার সমাধি। আমাদের গায়ের ফজল মিয়া কিংবা জাফর হাজির কবরের কাছেও ম্লান। পরাধীন বাংলাতে তোমার শিওরে জ্বলেছিল লুৎফার দেওয়া দিয়া, দুঃখিনীর ভিটার চিহ্ন তার সাক্ষী আজও। দীর্ঘ ২৫০ বছর পেরিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তোমার শিওরে দাঁড়িয়ে কেউ স্বাধীনতার গান গেয়েছিল কিনা জানি না। কোনো মন্ত্রী আমলার ফুলের তোড়া কিংবা অমর জ্যোতির উত্তাপ পেয়েছ কিনা তাও অজানা। কিন্তু আমি, শুধু আমি, তোমার বাংলার এক সামান্য সৈনিক, আনত মস্তকে তোমার সমাধিতে বুনো ফুল ছড়িয়ে তোমাকে শোনাই স্বাধীনতার গান। উদ্বুদ্ধ তুমি, অভিমান আর ক্ষোভ ভুলে নিশ্চিন্তে ঘুমাও, ঘুমাও বাংলার স্বাধীন মাটিতে। বাংলার স্বাধীন মাটিতে তো নিশ্চয়ই সিরাজদৌল্লার কথাই এসে গেল। তা এ প্রসঙ্গে একটা কথা, কবিতা অবশ্যই সবিতা বেগমের লেখার হাত ভালো, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু প্রশ্ন যেখানে যে আজকাল ওই তার চেয়ে বেশি আলোচিত একটি চরিত্র কিন্তু মীর জাফর, এবং মীর জাফরকে নিয়ে কিন্তু সেইভাবে তো মানে কি বলবো, তাকে নিয়ে সেইভাবে হয়তো অনুষ্ঠান বা কিছু করা হয় না, কিন্তু মীর জাফর কথাটা কিন্তু মুখে মুখে ঘোরে। এবং আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে আসন্ন ভোট, এবং অনেক সময় এ ওকে মীর জাফর বলছে, ও ওকে মীর জাফর বলছে, তো দেখা যাচ্ছে প্রচারের আলোটা কিন্তু মীর জাফরেরই বেশি আসছে। আচ্ছা, আমরা এবার যাব জয়ন্ত রসিকের কাছে, তার কণ্ঠে কবিতায়। আমি প্রথমেই চ্যানেল ভিশনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তাপস বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি কবিতা পাঠ করব। আমরা প্রত্যেক দিন অধঃপতনের দিকে এগিয়ে চলেছি। আমি যে দেশে জন্মগ্রহণ করেছিলাম আজ সেই মাটি আছে, কিন্তু সেই দেশটা বদলে গেছে। এই চিন্তাধারার উপরে আমার লেখা। এই দেশটা সেই দেশটা নয়, এই দেশটা সেই দেশটা নয়। এই দেশটার হাল দেখে আজ দুঃখ হয়। এই দেশটা কখনো সেই দেশটা নয়। সেই দেশটার আকাশ ছিল মুক্ত নীল, বইত বুকে শুদ্ধ বাতাস অনর্গল, পাখনা মেলে উঠত ফিঙে শঙ্খ চিল, নদীর বুকে চলত ডিঙি ছলাচ্ছল। সন্ধ্যাবেলা পথের মোড়ে বসত সব, উঠত হয়ে সবাই সবার আপনজন, মুক্ত মনে চলত খুশির হল্লা রব, সবার কাজে সবার ছিল সমর্থন। সবাই হাতে হাত রেখে দুঃখ করত জয়। এই দেশটা কখনো সেই দেশটা নয়। আমজাম কুল তালবেল আর হাজার গাছ, কেউ যেন তার আপন একক মালিক নয়। কার পুকুরে কে ফেলে জাল খাচ্ছে মাছ, নেইকো হিসেব, নেইকো কারো কোনোই ভয়। সেই দেশটার ঘরে যখন পড়তো পাত, মা ভাই বোন মাসি পিসি আপনজন, খাবার সময় আনন্দের এক বসত হাট, সংসারটাই উঠত হয়ে বনভোজন। সেই দেশটার বাতাস ছিল মুক্তিময়। এই দেশটা কখনো সেই দেশটা নয়।
গাঁয়ের বধূ ঘোমটা টেনে লাজুক পায়, দল বেঁধে সব কলসি কাকে দিঘির পার, বড়র পায়ে নবীন নত নির্দ্বিধায়, হাসত মানুষ খিদে খেয়ে ভাতের মার। শিক্ষা দীক্ষা বেচত না কেউ, করত দান, অভাব অসুর থাকনা ঘিরে পাহাড় প্রায়। শিক্ষাগুরু উঠত নেচে গর্বে প্রাণ, ছাত্র যখন সফলতার পদক পায়। সেই দেশটার মানুষ ছিল মুখ্যময়, এই দেশটা কখনো সেই দেশটা নয়। এই দেশটায় মানুষ এখন সঙ্গীহীন, এই দেশটার মানুষ বড়ই স্বার্থপর। ভক্তি শ্রদ্ধা মানবতা অর্থহীন, সবাই ব্যস্ত গুছিয়ে নিতে আপন ঘর। অশ্লীলতার বেনু জলে ডুবছে সব, অঙ্গে নারী অঙ্গ ঢাকার নেয় না বাস। দেশ জুড়ে আজ চলছে লুটের মহোৎসব, অক্সিজেনের বড়ই অভাব টানতে শ্বাস। জোর কদমে মূল্যবোধের চলছে ক্ষয়, এই দেশটা কখনো সেই দেশটা নয়। এই দেশটাই চলছে এখন গতির দৌড়, মা বোনেদের সম্ভ্রম আজ খোলা হাট। নন্দী ভৃঙ্গি মত্ত লীলায় দাপাই জোর, চলছে যেন বর্গিরাজের রাজ্যপাঠ। সম্পর্কের বাঁধন এখন শীর্ণ দিন, অবজ্ঞার তুচ্ছতার এক চলছে চাষ। দায় সারা সব কর্তব্য আলগা ক্ষীণ, মায়ের আসন পাক্কা এখন বৃদ্ধাবাস। এই আচরণ ধরিত্রীমার শৈলে হয়, এই দেশটা কখনো সেই দেশটা নয়, এই দেশটা কখনো সেই দেশটা নয়। তা জয়ন্তবাবু তার কবিতার মধ্যে অবশ্যই অনেকগুলো মূল্যবান কথা রেখেছেন এবং সমাজের যে সমস্ত দিকগুলো আছে তুলে ধরেছেন। অবশ্য অনেক ক্ষেত্রে আজকাল একটা কথা আমাকে মাঝে মাঝে আমিও প্রশ্নের মুখে পড়ি বা আমিও মানুষকে প্রশ্ন করি, অর্থাৎ আমরা যে বিষয়গুলোকে দেখিয়ে দিই, আবার কবি সাহিত্যিকদের আরেকটা জায়গাও থাকে যে কি করে এটার থেকে সংশোধন আনা যাবে। অর্থাৎ কবিরাই তো আগামী দিনের পথপ্রদর্শক, কাজে আমরা যেমন সমালোচনা ওনার কবিতায় উঠে এসছে এটা যেমন সত্যি, আবার তেমনি পথটাও দেখানোর রাস্তা কবিতার মধ্যে দিয়ে হয়তো বা আসতে হবে। কারণ না হলে এ সমাজে পর্দার উপরে যত দর্শকই থাকুন, যারা কবি নন তারা কিন্তু শিখবেন কোথা থেকে? তাদেরকে তো এই জায়গাটা কবিদেরই দেখাতে হবে। আরেকটা প্রশ্ন তবে আমিও একটা ঠিক এই কবিতার সাথে এই কবিতাটাকে আমি সমর্থন করছি, সম্পূর্ণ সঠিক কথা উনি বলেছেন। আমরা আজকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতার গানেও এমন কিছু শুনে থাকি যেগুলো সত্যিই খুব বাস্তবকে তুলে ধরে। তা আমারও মনে হচ্ছে এই কবিতাটির সঙ্গে সঙ্গতি রেখে একটি ছোট্ট কয়েকটি লাইন আমি বলছি। কবির নাম অরুণ চক্রবর্তী। তা এই যে যাচ্ছি চলছি ফিরছি বলছি তো কত কথা, শুনছে কি? এই যে এখানে অসংখ্য অহরহ অবিরত সংগ্রাম, গুনছে কি? সবাই করছি পৃথিবীটা ছোট, যে যার স্বার্থ ঘিরে অহরহ। আমিও আমরা কোথায় নামছি, ধীরে অতি ধীরে ধীরে প্রত্যহ। বুঝেও বুঝি না কাঁধে আমাদেরই মৃতদেহ, কেন যে বইছি এই সামান্য প্রশ্ন করি না কেউ। তো জায়গাটা চলে গেছে এমন একটা জায়গায় এখন, অবশ্যই কারণ এগুলো কবিরা লিখছেন, লেখার মধ্যে তুলে ধরছেন, কিন্তু কাদের জন্য লিখছেন? তাদের তো সেই বোধ থাকলে জিনিসগুলো হতো না। কাজে আলটিমেটলি আমার মনে হয় কবিদেরই দায়িত্বভার নিতে হবে যে তাদেরকে জাগিয়ে তোলার। তা যাই হোক, এবার মানিকদার কাছে আসি। মানিকদার পরবর্তী কবিতায় আজকের ভাবনায় আমরা সম্পূর্ণ কবিতা নিয়েই সকালটা কাটাবো। কদিন আগে আমাদের চোখ প্রকাশনী থেকে এই বইটি বেরিয়েছিল এবং সঙ্গে ছিল পালক প্রকাশনী ঢাকা। সেই কবিতার বইটির নাম ছিল সীমানা পেরিয়ে। সেই সীমানা পেরিয়ের যে শিরোনাম যে কবিতা, সেই কবিতাটা আমি পড়ছি। কেননা এখন যেভাবে রাজনীতিকে কলুষিত করা হচ্ছে, মানুষের সংযম নষ্ট হয়ে গেছে, ভাষার ব্যবহারে এত বিশ্রী সব ব্যবহারও হচ্ছে, আর মানুষে মানুষে বিভাজন তৈরি করছে এবং মানুষকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করার চেষ্টা চলছে সর্বত্র। সেই নিয়ে আমার এই কবিতা সীমানা পেরিয়ে। সীমানা পেরিয়ে চলো যাই,
গড়ে তুলি মানব বন্ধন, মানুষকে বুকে তুলে নি। দেশে দেশে গড়ে তুলি এসো মহা মানবের সেতু। কোনো সীমানা নয়, কোনো কাটা তার নয়, সমস্ত পৃথিবী আমার, আমি যে বিশ্বের নাগরিক। কিছু কিছু দুষ্টু মানুষ আছে যারা ধর্মের জিগির তুলে মানুষের আত্মাকে করে ভাগ। মানব জাতির কলঙ্ক ওরা, মানবতার শত্রু ওরা। হটাও এদের এই মহা পৃথিবী থেকে। ধর্মের লেবাস পরা, মুখে মধু, অন্তরে বিষ, ধূর্ত শয়তান ওরা। মানুষে মানুষে ভেদাভেদ করে কারা তোলো সীমানা প্রাচীর। ভণ্ড সাধুর বেশে সারা মুখে জড়াও মুখোশ, ছিঁড়ে ফেলো খারা তার, সীমানা চাই না আর। আমরা মানুষ সব মিলেমিশে সব একাকার। সীমানার ঊর্ধ্বে উঠে এসো, গড়ে তুলি মহামিলনের ঐক্যবদ্ধ সেতু। মালিকদার এই কবিতাতেও অনেকগুলো ভালো মন্দ মিশিয়ে, কারণ সুনীতি মানে ভালো দিকটা খারাপ দিকটা দুটোই উঠেছে। তবে আমরা যখন ওই রবীন্দ্রনাথের কথাতেও আসি, সেখানে একটা বিষয় হচ্ছে, যেমন চণ্ডীদাস বোধহয় বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর রবীন্দ্রনাথের কথাতেও যেটা আমরা পেয়েছিলাম যে তো বিশ্ব মানবতাবাদের পথিকৃতি রবীন্দ্রনাথ, সব মানুষই আমরা এক। সে আমি আমেরিকার লোক হোক, লন্ডনের মানুষ হোক, আমরা সকলেই এক। এই তো একটাই কথা। যাই হোক, তার উপরে এটা তো ঠিকই যে দানব মানব থাকবে, এটা সৃষ্টির মধ্যেই রয়ে গেছে। না থাকলে তো সৃষ্টির বৈচিত্র্য থাকতো না, হয়তো বা উপরওয়ালার ইচ্ছায়। কিন্তু একটা প্রশ্ন, যে রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন, দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের, জ্বরের উদ্ধত্ত হলো অভিভূত। সুতরাং জ্বরের উদ্ধত্ত ছিল, আবার পরে দেবতাও এলেন। সুতরাং ভালো মন্দ সবই থাকবে, তবু তার মধ্যে অবশ্যই খারাপটাকে ধ্বংস করার চেষ্টা তো মানুষকেই করতে হবে। আমরা চলে যাই সবিতা বেগমের কথায়। আমার পরবর্তী কবিতা সুরুচি পড়ল ধরা। কলেজের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সলমনের সঙ্গে আলাপ সুরুচির গায়ে পড়েই। ছেলেটির ভৌগোলিক গঠন, ইতিহাস বড় সাদামাটা, কিন্তু চোখ দুটি ছিল স্বতন্ত্র, নিরপরাধ, পবিত্র। ভাবনা ছিল বর্ণহীন, অসমতল পৃথিবী। চোখের মাধ্যাকর্ষণেই সুরুচি পড়ল ধরা। ঝাপসা হয়ে এলো ছেলেটির ভূগোল, ইতিহাস, এক সময় একেবারে বিলীন। আজ সলমন সুরুচি একাকার, আপনজনের কুৎসা, ছি, ছুঁচো মেরে হাত গন্ধ। অপরের আক্ষেপ কি করে পারল ছায়া মারা তিনি। চড়াই উত্তরায়, সংকট সংকীর্ণতা উপেক্ষা করল দুটি মানুষ, কেবলমাত্র দুটি মানুষ। তারপর বিক্ষেপ, রক্তচোখ, নির্বাসন। তবুও আবিষ্কৃত হলো নূতন পৃথিবী। তারা যেন সেই আদিম দুই নরনারী। চারিদিকে তাদের পারিজাতের শোভা, সুমিষ্ট ফলের গাছ, আর কাঁধে দায়ভার নতুন এক পবিত্র প্রজন্মের। কিন্তু আচ্ছা, যে কথাটা আপনি কবিতার মধ্যে যে বার্তাটা আনলেন, এই মুহূর্তে বোধহয় বিষয়টা একটু আলোচনার স্তরেই আছে, তাই তো? কোন বিষয়টা যেন ওই যে এখন সম্প্রদায় বিয়ে হতে গেলে বিরোধের দিকে ছাড়াও ওই যে কি একটা বিষয় নিয়ে খুব নাড়াচাড়া চলছে, আমার এই মুহূর্তে করছিলাম, মুখে আসছে, মনে আসছে না। লাভ জেহাদ, লাভ জেহাদ। তা ঘুরে ফিরে মানে এখন এমন একটা পজিশন যদি চলে আসে আমাদের ভারতবর্ষে, যে আমরাই ঠিক করে দেব কে কি করবে, কে কি খাবে, কে কি পড়বে, এটা কিন্তু একটা ঠিক সঠিক প্রবণতা নয়। তার মানে এইটা নয় যে সব মানুষই খারাপ, বা একটি রাজনৈতিক দল হলেও সেই দলে সবাই খারাপ হয়, সবাই, প্রতিটি দলেই ভালো মন্দ মেশানো লোক আছে। তো সুতরাং সবাই আবার সেই দলেই দেখা যাবে সবাই কিন্তু এটাকে সমর্থন করে না। তো যাই হোক, যত সেই সংখ্যাটা বেশি হবে ততই মনে হয় ভালো, কারণ মানুষ হচ্ছে প্রথম পরিচয়। সেখানে এইসব পরিচয়
এর মধ্যে মনে হয় থাকা ঠিক নয় আর কি। যাই হোক, আমরা জয়ন্ত রসিকের কণ্ঠে যাব এবার। আমার পরবর্তী কবিতা দেশমা। এদেশের সাগর জলে জীবন বোধের ঢেউ খেলে যায়, এদেশে যায় বয়ে যায় প্রাণ অফুরান দক্ষিণাবায়, এদেশের মাটির গন্ধে সঞ্জীবনী, এদেশের বৃষ্টি ধারায় পরশমণি, এদেশের আকাশ বাতাস সাগর পাহাড় সবার প্রিয়, এদেশের বুকের টানে লক্ষ জনম জন্মনীয়, এদেশের বন প্রকৃতির শ্যামল শ্যামল ঘ্রাণের টানে ভরে যায় মন প্রকৃতির স্নিগ্ধ শীতল সরস গানে, এদেশে ময়ূর নাচে উড়িয়ে পেখম, এদেশে শ্বেত পায়রার বকম বকম, এদেশের কোমল বুকে জন্মেছি তাই ধন্য আমি, এদেশের মন্দ ভালো আমার কাছে অধিক দামি, এদেশের বুক ভরা আজ অন্ধ গুহার কালো ধোঁয়ায়, এদেশের বুক ছিঁড়ে যায় কলকবজার কলুষ ছোঁয়ায়, এদেশের তপবনাজ কৃষ্ট বড়, যা কিছু স্নিগ্ধ সবই জড় সড়, হলাহল চতুর্দিকের কামড়ে টুটি মারছে জোরে, রাহুময় আলোর তরি যাচ্ছে ডুবে অন্ধ ঘরে, এসো সব লড়াই ধরো, নয় কোনো আর অনীহা নয়, দেশমার বিষ দূষণে দুচোখ জুড়ে অশ্রু যে বয়, মামাটি ঢুকছে বড়ই দূষণ জ্বরে, করপন তামস কলুষ যাক না মরে, আনবই নির্বিষ এক নতুন সূর্য নতুন সময়, দেশটার যা কিছু সব সবার তরে হোক শুভময়। বাহ, কবিতার প্রথম অংশ শুনতে শুনতে মনে হচ্ছিল রবীন্দ্রনাথের সেই লাইন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আবার পরের অংশটা শুনতে শুনতে সুকান্ত ভট্টাচার্যের একটু লাইন বলতে হচ্ছে যে আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে, তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনই। কারণ এরা তো অত্যন্ত উঁচু মাত্রার কবি, তা বর্তমানে যারা লিখছেন তারাও যে উঁচু মাত্রার নন তা নয়, প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু সেটা তো বলবে ভাবিকাল। অর্থাৎ আমাদের কাজকর্ম, সত্যি কথা বলতে ভারতবর্ষে একটা বিষয় আছে, মানে জীবিত অবস্থায় অনেকেই সঠিক স্বীকৃতি পান না, এটা অস্বীকার করে লাভ নেই, অনেকেই জানেন, কারণ এখানেও অনেক ব্যাপার থাকে এই স্বীকৃতির বিষয়, এগুলো আপনারা যারা কবিরা আছেন আরো ভালো বোঝেন। তো মানিকদার পরবর্তী বিষয়ে যাওয়া যাক। তাপস বাবুর কথা রেশ ধরেই বলছি, কারণ এই নেতাজির জন্ম মাসেই আমার বারবার কেন যেন মনে হচ্ছে যে এই দেশটা যে উনি এত কষ্ট করে অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে শেষ পর্যন্ত তিনি একেবারে চিরদিনের জন্য হারিয়ে গেলেন, তার খোঁজ পাওয়া গেল না, সে বেঁচে আছে না তার মৃত্যু হয়েছে তাও আমরা জানি না। কিন্তু আমার কেন যেন বারবার মনে হচ্ছে দেশটা যেদিকে যাচ্ছে, ক্ষমতা, লোভ, মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধা, এই যে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বর্তমান রাজনৈতিক দলগুলো কেউ কেউ হয়তো ক্ষমতায় আসেনি, তারা যেভাবে আস্ফালন করছে মনে হচ্ছে যেন যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে পারলে ঘাট ধরে তাদেরকে বের করে দেয়। এত মানে থাকবে কেন তাদের, মানে এত আস্ফালন, এত অহংকার, এত দম্ভ, এগুলো দেখে আমার মনে হয় যদি সত্যই নেতাজি আমাদের মাঝে থাকতেন তাহলে তিনি হয়তো লজ্জায় মুখ ঢাকতেন। আমি সেই পরিপ্রেক্ষিতে একটি কবিতা পড়ছি, কবিতার নাম হিংসা এখন। হিংসা এখন রাজধর্ম, টিকে থাকার মূল মন্ত্র, হিংসা ছড়ায় দেশ জুড়ে, তাই কি অসহায় গণতন্ত্র, রাজার ভুলে হিংসা ছড়ায়, এতেই রাজার বাহাদুরি, পা চাটারা খোশ মেজাজে জ্ঞান দিয়ে যায় ভুরি ভুরি, দিল্লি পড়ে লক্ষ্ণৌ পড়ে রাজা তবু ফন্দি আটে, উজির নাজির আগুন ছড়ায়, কি যে আরাম রাজ্য পাটে, রাজা তোমায় আর্জি জানাই, হিংসা থামাও হিংসা থামাও, মরছে মানুষ অনাহারে, ওই দিকটায় মাথা ঘামাও, দেশটা হাতে রাখার লোভে মারছ মানুষ পাখির মতো, ক্ষমতাটা রাখতে ধরে আগুন তুমি জ্বালবে কত, রাজা যখন হিংসাতে রোজ নিজের হাতে ধূপ ধুনো দেয়, সারা দেশে জ্বালতে আগুন নিজেই রাজা দায় তুলে নেয়,
তবে কি আর দেশটা বাঁচে? জ্বলে পুড়ে শেষ হবে দেশ। জনগণের মাথায় চড়ে রাজা করে ধর্ম নিকেশ। রাজা তুমি সরে দাঁড়াও, নিজের হাতে দেশ পুরো না। নিজের লাভে হিংসা ডেকে দেশের ক্ষতি আর করো না। থামো রাজা, থামো এবার, যাও ফিরে যাও নিজের বাটে। যোগ্যতা নেই দেশ চালাবার, কি অধিকার রাজ্য পাটে। এবার আমরা যাব সবিতা বেগমের কণ্ঠে তার কবিতায়। 2021 সাল এলো, জানুয়ারি মাস, নববর্ষে আমরা সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই নববর্ষকে মাথায় রেখে আমার কবিতা। গুনতি দিন, রাত পোহালেই জীবন যেছে, ফুরিয়ে যেছে গুনতির দিন। সময় হলি এক লহমও থুবে না। মৃত্যুর আগে কথাগুলো বারবার বলতেন আমার গ্রামীণ বৃদ্ধা পিসিমা। তাই বুঝি 50-এর আমি আজ নববর্ষের আগমনে কেমন বিমর্ষ। স্বাগত জানাতে অনীহা তাকে, ধরে রাখতে ইচ্ছে করছে 31-এর অস্তগামী চাঁদকে। গোধূলির আলো আজকাল মনে রং আনে না, অপরাহ্নকে মেনে নি দুরু দুরু বুকে। কবির ভাষায় বলতে পারি না, মরণরে তুহু মম শাম সমান। খবরের কাগজের মৃত্যুর খবরগুলো বুকটাকে ভারী করে। স্মৃতির উদ্দেশ্যের কলম ঝাপসা করে চোখ। আয়নায় নিজেকে বড় নিঃস্ব মনে হয়। চোয়ালের দাঁত স্থান পেয়েছে ডাস্টবিনে, মাংস ফেলে চলছে ঝোলে স্বাদ মেটানো। কালো চুলের ফাঁকে ফাঁকে সাদার অযাচিত উপস্থিতি। কলপ, কৃত্রিম দাঁত, ফেসিয়াল, ম্যাসেজ, কোনো কিছুতেই ঝাপসা হয় না গুনতির দিন। তাই আজ নববর্ষের শুভেচ্ছা লেখনী শুধুই কালির আঁচল। বাইরে বাড়ির শব্দ অহেতুক হুল্লোড়, বুকের মধ্যে ঘুরে ঘুরে পাক খায় গীতিকারের সেই অমর উপলব্ধি, জীবন এত ছোট কেন। এবার আমরা জয়ন্ত রসিকের কণ্ঠে তার কবিতায়। ওরা জানে, মশারা জানে, শুধু মশারাই জানে কখন তুমি গভীর মনোযোগে কোনো যুদ্ধে মেতে রয়েছ আর সুযোগ বুঝে হুল ফোটায়। কাকেরা দেখতে পায় এবং শুধু কাকেরাই দেখতে পায় কখন তুমি অসতর্ক আর সুযোগ বুঝে তোমার প্রিয় বস্তুতে ছোবল মারে। ওরা জানে, শুধু ওরাই জানে কখন তুমি দুর্বল বিচ্ছিন্ন আর সুযোগ বুঝে তোমার হৃৎপিণ্ড উপড়ে নেয়। নমস্কার। মানে এটা শুধু মশারাই জানে, তাই তো? তাহলে জীবনানন্দ লিখেছিলেন, মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। তাহলে জীবনানন্দের দর্শনের মধ্য দিয়েও একটা কিছু ছিল, যে জায়গাটা হয়তো আমরা সকলেই যে কবিদের কবি হিসেবে আমরা জীবনানন্দকে বলি, তো সাধারণভাবে আপনারা যতটা বুঝবেন, সাধারণ মানুষ হয়তো অনেক ক্ষেত্রে সেটায় প্রবেশ করতে পারে না। তবু যাই হোক, আপনাদের এই কবিতাগুলোর মধ্যে কতগুলো অন্ধকারের ছবি যেমন ভেসে এলো, পাশাপাশি তার থেকে আগামী দিনের আলো খোঁজার রাস্তাও তার মধ্যে রয়েছে। আর আমাদের মধ্যে আজকে যারা উপস্থিত ছিলেন, মানিক দে, সবিতা বেগম এবং জয়ন্ত রসিক, প্রত্যেককেই আমাদের আজকের ভাবনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আমাদের অনুষ্ঠানে এই যে কবিরা তাদের নানা ধরনের মতামত ব্যক্ত করেন, এর মধ্য থেকে আপনাদের যখনও যদি কিছু মনে হয় যে কোনো কথা ভালো লাগছে, কোনোটা লাগছে না, অবশ্যই আমাদের আপনারা জানান এবং জানাবেন। এই কথা বলে আমি তাপস নাগ আজকের মতো শেষ করছি। চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা, এবং আবার প্রতিদিনের মতো একই কথা বলছি, আগামীকাল সকাল ঠিক 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।